আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সো আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে একটু ডিটেইলসে কথাবার্তা বলবো। সো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই জিনিসপত্র যদি আমরা একটু জানতে চাই, চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যদিও আগের বইগুলোতে এটার নাম ছিল হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। সো আমরা আগের সিলেবাস বা আগের বই নিয়ে খুব বেশি একটা কথাবার্তা বলবো না, আমরা হচ্ছে ডিটেইলসে পড়ার জন্য একটু ট্রাই করবো। আচ্ছা, তো প্রথমেই আমাদের যে জিনিসটা একটু দেখা দরকার সেটা হচ্ছে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসলে কারা কারা। সো এইটার জন্য আমরা জাস্ট কয়েকটা লাইন একটু মনে রাখবো। সেটা হচ্ছে যে y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, এই লাইনটা একটু স্টার সাইন দিয়ে লিখে নিব। আমাদের যেহেতু ফাংশন চ্যাপ্টারটা নাই, জাস্ট হচ্ছে এই কয়েকটা লাইন একটু মনে রাখা লাগবে। y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, রেখার সাপেক্ষে মূল ফাংশন এর প্রতিবিম্ব নিলে বিপরীত ফাংশনের লেখচিত্র পাওয়া যায়। এটা ফাংশন নাকি অন্যয় সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। বিপরীত ফাংশন এর লেখচিত্র পাওয়া যাবে। বিপরীত ফাংশন এর লেখচিত্র পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। সেকেন্ড কথাটা হচ্ছে যে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল কোন রেখা, y অক্ষের সমান্তরাল কোন রেখা কোন লেখচিত্রকে একের অধিক বিন্দুতে ছেদ করলে, একের অধিক বিন্দুতে ছেদ করলে তা ফাংশন নয়। এই দুইটা কথা আমাদের একটু মনে রাখা লাগে, ঠিক আছে? যে y অক্ষের সমান্তরাল কোন রেখা কোন লেখচিত্রকে একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হবে না, সেটা একটা অন্যয় হবে। আর y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে মূল ফাংশনের প্রতিবিম্ব নিলে বিপরীত ফাংশনের লেখচিত্র আমি পাবো, ঠিক আছে? সো এই দুইটা কথা যদি একটু মনে রাখি, তাহলে আসেন আমরা হচ্ছে একটা কাজ একটু করে নিই। সেটা হচ্ছে যে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যদি পড়তে চাই, তাহলে প্রথমে ত্রিকোণমিতিক ফাংশন গুলা সম্পর্কে একটু জানা দরকার। সো ত্রিকোণমিতিক ফাংশন আমরা মোটামুটি সবাই জানি যে ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলা, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এগুলার আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তাই তো? এগুলার আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা, ভালো কথা। সো এখন কাহিনী যেটা ঘটছে সেটা হচ্ছে এইরকম যে আমরা জাস্ট একটা জিনিস নিয়ে একটু এক্সাম্পল দিব, ওই একটা এক্সাম্পল বুঝতে পারলে বাকি এক্সাম্পল গুলো আমরা অটোমেটিক্যালি পারবো, ঠিক আছে? খেয়াল করুন। সো প্রথমে আমরা একটা কাজ করতে চাইতেছি যে আমরা y ইকুয়াল টু সাইন এক্স এর লেখচিত্র আঁকতে চাইতেছি। তাহলে y ইকুয়াল টু সাইন এক্স, এই জিনিসটা আপনারা প্র্যাকটিক্যালেও পড়ে আসছেন যে y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা কিরকম। y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা হয় হচ্ছে এইরকম, ঠিক আছে? এই গ্রাফটা কার? এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স এর, হ্যাঁ? তো এখন আমরা তো y ইকুয়াল টু সাইন এক্স এইটার গ্রাফ চাইতেছি না, আমরা তো ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে পড়ালেখা করছি কিন্তু ফার্স্ট পেপারে। এখন আমরা পড়বো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, মানে ইনভার্স ফাংশন গুলো নিয়ে, তাই না? সো এখন কাহিনী যেটা হইছে সেটা হচ্ছে যে y ইকুয়াল টু সাইন এক্স দিয়ে আমার কোনো কাজ কাম নাই তেমন। আমার কাজ কাম হচ্ছে ইনভার্স নিয়ে, সাইন ইনভার্স, কজ ইনভার্স, এগুলা নিয়ে আমরা কাজ কাম করতে চাইতেছি। তো আমরা যে জিনিসটা বলে আসছিলাম যে যদি আমরা y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে মূল ফাংশনের প্রতিবিম্ব নেই, y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে যদি আমরা মূল ফাংশনের প্রতিবিম্ব নেই, আমরা ধরে নিতেছি যে y ইকুয়াল টু এক্স রেখাটা দেখতে কাইন্ড অফ এইরকম, ঠিক আছে? মনে করেন যে এইটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু এক্স রেখা, ঠিক আছে? এই রেখাটার নাম কি? এই রেখাটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু এক্স, যদিও এটা y ইকুয়াল টু এক্স হয় না,
সো তারপরে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু x রেখা, কারণ y ইকুয়াল টু x হইতে গেলে x অক্ষের সাথে y অক্ষের সাথে সমান কোণ তৈরি করতে হয়। আমরা হিসাবে সুবিধার জন্য এটা ধরে নিতেছি যে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু x রেখা। আচ্ছা, তো এইটার সাপেক্ষে আমার sin x এর প্রতিবিম্ব নিতে হবে। হ্যাঁ, তো এখন কাহিনী হচ্ছে ভাই, এইটার সাপেক্ষে যদি আমি sin x এর প্রতিবিম্ব নিই, সবসময় মনে রাখবেন যে যাকে সাপেক্ষ হিসেবে চিন্তা করব তাকে সবসময় দর্পণ চিন্তা করতে হবে বা তাকে সবসময় আয়না চিন্তা করতে হবে। ঠিক আছে, তো এখন আয়নার কাজ কি? আয়নার কাজ হচ্ছে কোন একটা জিনিসকে রোটেট করে দেওয়া, তাই না? আয়নার কাজ হচ্ছে কোন একটা জিনিসকে রোটেট করে দেওয়া। সো যদি এটাকে রোটেট করে মানে কি, আপনি নিজে আয়নার সামনে যায় দাঁড়ায় দেখবেন যেটা আপনার ডান পাশ সেটা আয়নায় হয়ে যাবে বাম পাশ, যেটা আপনার বাম পাশ সেটা আয়নায় হয়ে যাবে ডান পাশ, উল্টায় যায় না জিনিসটা। তাহলে এখন খেয়াল করে দেখেন, আমার যে মূল ফাংশনটা ছিল সেই মূল ফাংশনটা কাকে পেঁচায় রাখছে? সেই মূল ফাংশনটা কিন্তু x অক্ষকে পেঁচায় রাখছে, তাই না? সো আমি যদি y ইকুয়াল টু x রেখা সাপেক্ষে প্রতিবিম্ব নিই, প্রতিবিম্ব নেওয়া মানে কি, জিনিসটাকে উল্টায় ফেলাবে। সো যদি উল্টায় তার মানে কি হবে, সেটা y অক্ষকে পেঁচায় রাখবে, তাই তো? তাহলে আমরা যদি প্রতিবিম্ব নেই, প্রতিবিম্বটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। প্রতিবিম্বটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। এই যে একটু খেয়াল করে দেখেন, প্রতিবিম্বটা দেখতে হবে হচ্ছে অনেকটাই এরকম। ঠিক আছে, অ্যাকুরেট হাত দিয়ে আসলে আঁকা পসিবল না। সো এই গ্রাফটা কিসের গ্রাফ? এটা হচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্স x এর গ্রাফ। y ইকুয়াল টু সাইন ইনভার্স x এর গ্রাফ। এখন কাহিনী হচ্ছে ভাইয়া, এইটা কি আসলে ফাংশন হইছে? আমরা যে জিনিসটা আঁকছি এই জিনিসটা কিন্তু এখনো ফাংশন হয় নাই, এই জিনিসটা এখনো ফাংশন হয় নাই। ঠিক আছে, এইটা ফাংশন না, ফাংশন নয়। ঠিক আছে, কিন্তু কাহিনী হচ্ছে যে কেন এটা ফাংশন না? একটু আগেই কি ভাই এই কথাটা বলে আসছি না যে আমি যদি y অক্ষের সমান্তরাল রেখা টানি, এই যে দেখেন y অক্ষের সমান্তরাল রেখা টানলাম, y অক্ষের সমান্তরাল রেখা টানলে সেটা কিন্তু এই ফাংশনটাকে মানে এই লেখচিত্রটাকে একের অধিক বিন্দুতে ছেদ করে যাইতেছে, একের অধিক বিন্দুতে ছেদ করে যাইতেছে। একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটা তো আসলে ফাংশন বলে না, তাই না? সো এই y ইকুয়াল টু সাইন ইনভার্স x এটা কিন্তু আসলে ফাংশন না। তাহলে এটার যদি ফাংশন বানাইতে চাই তাহলে আমার কি কাজ করতে হবে? দেখেন, আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ডোমেইন নিয়ে কাজ করতে হবে। এই যে জাস্ট গ্রাফের এতটুকু পোর্শন আমি কাইটা ফেলাই না, ঠিক আছে? এই পোর্শনটুকু যদি আমি কাইটা নিয়ে আঁকি, এই যে এতটুকু মার্ক করা পোর্শন, এই পোর্শনটুকু যদি আমি কাইটা নিয়ে আঁকি, তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে দেখেন তো? তখন গ্রাফটা দেখতে হবে হচ্ছে এইরকম কিছু একটা, এই যে কাইন্ড অফ এরকম কিছু একটা হবে গ্রাফটা। দেখেন, সো সাইন ইনভার্স এক্স এর গ্রাফ তখন হয়ে যাবে কাইন্ড অফ এইরকম। ঠিক আছে, এই যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর গ্রাফ আপনি আঁকছেন, আপনি যে কোনো গ্রাফিং ক্যালকুলেটরে দিবেন যে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ কোনটা, সে কিন্তু আপনার এতটুকু গ্রাফই দিবে, কারণ সে সবসময় ফাংশন নিয়ে কাজ করে। ঠিক আছে, তো আপনি একটু জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যদি এইবার y অক্ষের সমান্তরাল লাইনটা নেন, সেটা কিন্তু মূল ফাংশনকে বা ফাংশনটাকে লেখচিত্রটাকে একটা বিন্দুতেই ছেদ করবে। y অক্ষের সমান্তরাল রেখা টানলে সেটা লেখচিত্রটাকে কয়টা বিন্দুতে ছেদ করবে? একটা বিন্দুতেই ছেদ করবে। ঠিক আছে, তো যেহেতু একটা বিন্দুতে ছেদ করতেছে, তাইলে এখন এটারে আমরা কি বলতে পারবো? এখন এটারে আমরা ফাংশন বলতে পারবো। ঠিক আছে, এখন এটারে আমরা কি বলতে পারবো? এখন এটারে আমরা ফাংশন বলতে পারবো। তাহলে এইটারে ফাংশন বানানোর জন্য আমরা কিন্তু একটা কাজ করতে হয়েছিল, সেটা হচ্ছে যে -π/2 থেকে +π/2 এই রেঞ্জের মধ্যে আমরা গ্রাফটাকে কাইটা নিছিলাম। -π/2 থেকে +π/2 এই রেঞ্জের মধ্যে আমরা গ্রাফটাকে কাটছিলাম, তখন এটা ফাংশন হইছে। পুরা লেখচিত্রটারে কিন্তু আমি ফাংশন বলতে পারিনি, পুরা লেখচিত্রটারে আমি ফাংশন বলতে পারিনি। আমি -π/2 থেকে +π/2 রেঞ্জের মধ্যে জিনিসটারে কাটছি, কাটার পরে এটা ফাংশন হয়ে গেছে। ঠিক আছে, তাইলে এবার একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে আপনাদের সুন্দর মতো একটা চার্ট বানায় দেওয়া আছে যে সাইন ইনভার্স এক্স এটা যদি ফাংশন হইতে হয়, সাইন ইনভার্স এক্স এটা যদি ফাংশন হইতে হয়, ফাংশন হইতে হইলে এটা রেঞ্জ হইতে হবে -π/2 থেকে +π/2 পর্যন্ত। ঠিক আছে, তো এই যে পুরা ছকটা আছে, এই পুরা ছকটা আমার একটু মুখস্থ থাকা লাগবে। কেন মুখস্থ থাকা লাগবে? কারণ পরীক্ষায় দেখবেন যে বোর্ড পরীক্ষা হোক বা অ্যাডমিশন পরীক্ষা হোক, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন করে বসে যে সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত, সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কত, ট্যান ইনভার্স এক্স এর ডোমেন, তারপর হচ্ছে কট ইনভার্স এক্স এর ডোমেন, রেঞ্জ, এগুলোর থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই যে একটা জিনিস আমি একটু প্রমাণ করে দেখাই দিলাম, দেখেন আপনি তো ডোমেন কিন্তু জানেন ভাইয়া যে সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত হবে, -1 থেকে +1 এর মধ্যে যদি বাস্তব মান পাইতে চান, ডোমেন কিন্তু মুখস্থ আছে। বাট কাহিনী হচ্ছে এই রেঞ্জগুলো একটু মনে রাখা দরকার। এই রেঞ্জগুলো পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে, মানে পরীক্ষায় আসেই রেগুলারলি আসলে এই জিনিসপত্রগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি জিনিসপত্র। তো এখন কাহিনী হচ্ছে যেটা যে
আমাদের এই চার্টটা যদি মনে থাকে, এই চার্টটুকু যদি আমাদের মনে থাকে, তাইলে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে জিনিসপত্রগুলো বের করে ফেলাইতে পারবো। ঠিক আছে, এই চার্টটুকু যদি আমাদের মনে থাকে তাইলে এখান থেকে হচ্ছে জিনিসপত্রগুলো আমরা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা গেল এইটুকু। এইবারে আসেন, এইটুকু জিনিসপত্র যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা যেই কাজটা করব, যে কিছু সূত্র আমাদের একটু জানা দরকার। এই সূত্রগুলোর মধ্যে একটার প্রমাণ আমরা করে দিব, বাকি জিনিসপত্রগুলো আপনারা নিজেরা অনুরূপভাবে করে নেবেন। ঠিক আছে, একটার প্রমাণ আমরা একটু করে দিব, কারণ এই প্রমাণগুলো আবার রিসেন্টলি অ্যাডমিশন টাইমে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টাইমে বিভিন্ন জায়গায় রিটেনে আসতে দেখা যাইতেছে, ভার্সিটিতে বিভিন্ন জায়গায় রিটেনে আসতে দেখা যাইতেছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে কিন্তু এই টাইপের প্রশ্ন আইসা গেছে। এমআইএসটিতে আমরা যখন পরীক্ষা দিই এই টাইপের প্রশ্ন আসছে। সো এর জন্য প্রমাণটা যেহেতু অ্যাডমিশন টাইমে যায় শিখবেন না, এখন হালকা করে একটু শিখা রাখেন। আগে যদি শিখা থাকেন তাহলে তো ভালো, আর যদি না শিখা থাকেন তাহলে এখন একটু শিখা রাখেন। দেখেন, সো আমরা প্রথম সূত্রটা প্রমাণ করে দিতেছি, প্রথমটা পারলে বাকিগুলো অনুরূপভাবে সেম ওয়েতেই হবে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতেছি, এই যে tan ইনভার্স এক্স আছে, tan ইনভার্স এক্স, দেখেন tan ইনভার্স এক্স এর আউটপুট সবসময় একটা অ্যাঙ্গেল হবে, তাই না? সো সেই অ্যাঙ্গেলটাকে আমরা এ ধরে নিতেছি। সিমিলারলি tan ইনভার্স ওয়াই যে আছে, সেই tan ইনভার্স ওয়াই এর আউটপুটও একটা অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বি ধরে নিতেছি। ঠিক আছে, তাহলে tan ইনভার্স এক্স যদি এ হয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই কথাটুকু বলাই যায় যে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে tan এ। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে tan বি। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে tan বি। ওকে, আচ্ছা, তো এখন দেখেন আমরা কিন্তু ফার্স্ট পেপারে এরকম একটা সূত্র শিখাই আসছি। ফার্স্ট পেপারে এরকম একটা সূত্র অলরেডি আমরা শিখে আসছি। কি সূত্র শিখে আসছি বলেন তো? এই যে tan a প্লাস বি, tan a প্লাস বি এর ফর্মুলা। সো tan a প্লাস বি এর ফর্মুলা কি ছিল? tan a প্লাস বি এর ফর্মুলা ছিল tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ফর্মুলা ছিল হচ্ছে আমাদের এইটা, তাই না? সো এখন জাস্ট হচ্ছে সাইড চেঞ্জ করব। এখান থেকে দেখেন তো এই কথা লেখা যায় না যে এই পাশের যেই ট্যানটা ছিল ওইটার যদি ওই পাশে পাঠাই দিই তাহলে a প্লাস বি ইকুয়াল টু tan ইনভার্স, উপরে থাকবে হচ্ছে tan a প্লাস tan b, tan a প্লাস tan b, অ্যান্ড নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b। মানগুলা জাস্ট বসায় দেন। দেখেন এ মানে কত? এ মানে আমরা ধরে নিয়েছিলাম tan ইনভার্স এক্স, তাই না? তাহলে এর জায়গায় আমরা বসায় দিতেই পারি tan ইনভার্স এক্স, প্লাস বি মানে কত ধরে নিয়েছিলাম? বি মানে ধরে নিয়েছিলাম হচ্ছে tan ইনভার্স ওয়াই, তাহলে বি এর জায়গায় বসায় দিতে পারি tan ইনভার্স ওয়াই। এই পাশের tan ইনভার্স তো ঠিকঠাক মতো থাকবেই। tan এ মানে কত? tan এ মানে হচ্ছে এক্স, প্লাস tan বি মানে হচ্ছে ওয়াই, নিচে থাকবে 1 মাইনাস tan এ মানে হচ্ছে এক্স, tan বি মানে হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো এই জিনিসটুকু যদি আমাদের শেষ হয়ে যায় তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ। আমরা কিন্তু এইটাই প্রমাণ করতে চাইতেছিলাম, তাই না? এই জিনিসটুকুই আমরা প্রমাণ করতে চাইতেছিলাম, অ্যান্ড এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলাইছি। ঠিক আছে, তো এইটা যেহেতু tan a প্লাস বি এর ফর্মুলা দিয়ে হইছে, তাইলে বুঝতেই পারতেছেন যে tan a মাইনাস বি এর ফর্মুলা যদি আমরা বসাইতাম তাহলে দ্বিতীয় প্রমাণটা বের হয়ে আসতো। সিমিলারলি এই যে নিচের যেই তিনটা সূত্র লেখা আছে এই তিনটা সূত্রও কিন্তু আমরা প্রমাণ করে ফেলাইতে পারতাম। একেবারে ফার্স্ট পেপার থেকেই কিন্তু আমরা এই জিনিসপত্রগুলো বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো আমি একটা দেখাই দিছি, যেহেতু সূত্রের প্রমাণ বোর্ড পরীক্ষায় খুব বেশি একটা আসে না, তারপরেও মানে অ্যাক্সিডেন্টালি যদি চলে আসে, কারণ অনেকগুলো জায়গায় অ্যাডমিশন টেস্টে অলরেডি এই প্রমাণ আইসে গেছে, সো যদি অ্যাক্সিডেন্টালি বোর্ড পরীক্ষায় চলে আসে এর জন্য জাস্ট আমরা একবার একটু দেখা যাব। ঠিক আছে, ওকে, গেল এটা। সো এইটুকু যদি হয়ে যায় তাহলে আমরা প্রথমে এখান থেকে কিছু সূত্রের অঙ্ক একটু করে আসি। সো প্রথম অঙ্কটাতে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে প্রমাণ করো সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 ইকুয়াল টু tan ইনভার্স সামথিং। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডটুকু তো আমরা তুলে ফেলাবো, এইটুকু তো বুঝাই যাইতেছে যে লেফট হ্যান্ড সাইড আগে তুলব। লেফট হ্যান্ড সাইড আগে তুলব। লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন ইনভার্স 4/5, সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5, কজ ইনভার্স 2/√5। আচ্ছা, তো এখন কাহিনীটা একটু বুঝছেন যে ভাই আপনি একটু আগে সূত্র শিখাইলেন tan ইনভার্সের অঙ্ক করাইতেছেন সাইন ইনভার্স কজ ইনভার্স দিয়া। কাহিনীটা কি? কাহিনীটা যেই জায়গায় সেটা হচ্ছে যে আমরা তো এই সূত্র শিখিই নাই কখনো যে সাইন ইনভার্স আর কজ ইনভার্স যোগ করলে কি হবে। ডান পাশে যেহেতু tan ইনভার্স আছে, সো বোঝা যাইতেছে যে জিনিসটাকে tan ইনভার্সে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আসেন tan ইনভার্সে একটু কনভার্ট করি। খেয়াল করেন, যদি সাইন ইনভার্সের রেশিও দেখেন, সাইন ইনভার্সের পরে কার কার রেশিও থাকবে? ডেফিনেটলি সাইনের পরে লম্ব বাই অতিভুজ থাকে। তাহলে আমরা যদি ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের লম্ব হবে হচ্ছে আমার 4, অতিভুজ হবে হচ্ছে 5, তাহলে বুঝাই যাইতেছে পিথাগোরাস অনুযায়ী ভূমি কত হওয়া উচিত? 3 হওয়া উচিত।
তাহলে খেয়াল করেন সাইন ইনভার্সের পরিবর্তে আমি ট্যান ইনভার্স যদি বসাই, সাইন ইনভার্সের পরিবর্তে যদি ট্যান ইনভার্স বসাই তাহলে তো রেশিও চেঞ্জ করে বসানো লাগবে। ট্যান ইনভার্সের পরে কার কার রেশিও থাকে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে আমার 4 আর ভূমি কত? ভূমি হচ্ছে 3 প্লাস কজ ইনভার্সের পরিবর্তেও যদি আমি ট্যান ইনভার্স বসাইতে চাই তাহলে আমার আবারও ছবি আঁকতে হবে। তাহলে আসেন ছবিটা আঁকি। কজ ইনভার্সের পরিবর্তে যদি আমি ট্যান ইনভার্স বসাইতে চাই তাহলে ছবি আঁকতে হবে। কজ ইনভার্সের পরে কে কে থাকে? ভূমি বাই অতিভুজ। তাহলে আমার ভূমি কত? ভূমি হচ্ছে 2, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √5। তাহলে বুঝাই যাইতেছে যে লম্বটা 1 হবে, লম্ব 1 হবে, এটা বুঝাই যাইতেছে। তাহলে ট্যান ইনভার্সের পরে বসবে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। কাজ শেষ, অলরেডি অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখেন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রে পড়ে আছে, তাই না? তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তাহলে 4/3 প্লাস হাফ, নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, তার মানে 4/3 ইন্টু হাফ। ওকে, সো এই জিনিসপত্রটুকু বাকি ক্যালকুলেশন লসাগু টসাগু করা এইটুকু আপনারা পারবেন আমি জানি, যোগ বিয়োগ করলেই হবে, অথবা ডিরেক্ট ক্যালকুলেটারেও বসাই দিতে পারেন। ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই দিলে চলে আসবে হচ্ছে 11/2। এইটাই কিন্তু ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখেন কত সহজ অঙ্ক, তাই না? আপনি যদি হচ্ছে জিনিসপত্রগুলো একটু সিকোয়েন্সিয়ালি দেখেন তাইলেই কিন্তু কাজ হয়ে যাইতেছে। সিকোয়েন্সটা একটু মেনটেন করতে পারলেই আমাদের আসলে কাজ হয়ে যাইতেছে। ঠিক আছে, ওকে, ডান। এটা গেল। দেন পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার করে আসছে, সো এটা আমরা একটু আলাদা করে মার্ক করে রাখবো। এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানেও দেখেন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে ভাই আমার লেফট হ্যান্ড সাইডে কত আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 4 ইন্টু সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই √5 প্লাস কট ইনভার্স 3। আচ্ছা, তাইলে 4 তো ভাইয়া 4-এর মতো থাকবেই। সাইন ইনভার্সের পরিবর্তে যদি আমি ট্যান ইনভার্স বসাইতে চাই, সাইন ইনভার্সের পরিবর্তে যদি আমি ট্যান ইনভার্স বসাইতে চাই তাহলে আমি ছবিটা আঁকবো। ঠিক আছে, তো সাইনের পরে কে কে থাকে একটু আগে শিখায় আসছি। সাইন মানে কত? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের পরে কে কে থাকবে? লম্ব থাকবে, লম্ব হচ্ছে আমার 1, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √5। তাহলে বুঝাই যাইতেছে যে ভূমি আমার 2 হইতে বাধ্য। ঠিক আছে, এটা পিথাগোরিয়ান ত্রয়ীগুলা মনে রাখাটা ভালো। হ্যাঁ, সো আমার 4-4-এর মতো থাকলো। সাইন ইনভার্সের পরিবর্তে যদি আমি ট্যান ইনভার্স বসাই তাহলে ট্যান ইনভার্স বসাইলে লম্ব বাই ভূমি এর রেশিও বসানো লাগবে। লম্ব বাই ভূমি কত? লম্ব বাই ভূমি হচ্ছে হাফ। ঠিক আছে, কট ইনভার্সটারে জাস্ট উল্টাই দিলেই হবে। কট ইনভার্সের পরিবর্তে ট্যান ইনভার্স বসাইলে রেশিওটা জাস্ট উল্টাই দিতে হবে, তাই না? কারণ কট হচ্ছে ট্যানের উল্টা, 1/cot করলেই কি পাওয়া যায়? ট্যান পাওয়া যায়। তাহলে ট্যান ইনভার্স যখন করবেন আপনার জাস্ট রেশিওটা উল্টাই দিলেই হবে। রেশিও কত ছিল? 3/1, উল্টায় জাস্ট 1/3 লিখবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা পরে সূত্র কি? সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে 1/2 প্লাস 1/3, নিচে থাকবে 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। ঠিক আছে, তাহলে এখানে 4-4-এর মতো থাকলো, ট্যান ইনভার্সের মতো থাকলো। বাদ বাকি পোর্শনটুকু যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন 1 আসতেছে। এই যে ভিতরের যেই পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু ক্যালকুলেশন করবেন, এখানে জাস্ট লসাগু যোগ বিয়োগ করলেই হবে। এইটুকু ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে? এইটুকু ক্যালকুলেশন করলে 1 হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স 1 এর ভ্যালু কত হয়? ট্যান ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4, তাই না? ট্যান 45 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ফাইনালি কত থাকতেছে? ফাইনালি থাকতেছে আমার পাই। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ফাইনালি আমাদের কাছে চলে আসতেছে হচ্ছে পাই। এইটুকুই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, মাস্ট। এই প্রশ্নটাই হুবহু তুলে দেওয়ার পসিবিলিটি বেশি যে কোনো একটা বোর্ডে। আমি এতটুকু বলতে পারি যে কোনো একটা বোর্ডে এই প্রশ্ন অলরেডি পরীক্ষায় চলে আসছে। ঠিক আছে, গেল। দেন একেবারে হুবহু সেম টাইপের অঙ্ক, ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল টু π/4। এইটার পাশে ভাইয়া একটু লেখা রাখেন MRV। এইটা মনে রাখাটা ভালো। ঠিক আছে, এইটা মনে রাখা ভালো। কেন এটা মনে রাখা ভালো? কারণ বইটা একটু খুলে দেখবেন, বই খুললেই দেখবেন যে এই অঙ্কটা বেশ অনেকবার করে পরীক্ষায় আসছে। ঠিক আছে, বই খুললেই দেখবেন যে এই অঙ্কটা বেশ অনেকবার করে পরীক্ষায় আসছে। সো এটা একটু মনে রাখতে পারলে ভালো হয়, কারণ বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন পরীক্ষা অনেক জায়গায় এই অঙ্কটা আসছে। হ্যাঁ, আচ্ছা, সো বাকিগুলো আমি আর করবো না। আমি এখান থেকে 2 নাম্বার অঙ্কটা একটু করে দিতে চাইতেছি। 2 ট্যান ইনভার্স 1/5। হ্যাঁ, প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2 ট্যান ইনভার্স 1/5, তারপরে মাইনাস ট্যান ইনভার্স 1/7 মাইনাস ট্যান ইনভার্স 1/7 প্লাস
টু ট্যান ইনভার্স 1/8, 2 ট্যান ইনভার্স 1/8, এই পুরাটা ইকুয়াল টু পাই প্রমাণ করতে বলছে, তাই না? এই পুরাটা ইকুয়াল টু π/4 প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো এখানে দেখেন অঙ্কটা পুরাটাই ট্যান ইনভার্সেই আছে, সূত্র তো একটাই শিখছি, তাই না? ট্যান ইনভার্সের যোগ বিয়োগই শিখছি, এখন পর্যন্ত আর অন্য কোনোটার যোগ বিয়োগ শিখি নাই, যোগ বিয়োগ শিখছি শুধুমাত্র ট্যান ইনভার্সের। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে যে দুইটা টু ট্যান ইনভার্স আছে, সো এই যে টু ট্যান ইনভার্স আছে, এই টু ট্যান ইনভার্সটারে আগে ট্যান ইনভার্সে কনভার্ট করে নিতে হবে, টু ট্যান ইনভার্সটারে আগে ট্যান ইনভার্সে কনভার্ট করে নিতে হবে। তাহলে সূত্র কি ছিল আমাদের? এই যে দেখেন একেবারে প্রথম দিকের স্লাইডেই কিন্তু আমাদের সূত্র ছিল একটা, টু ট্যান ইনভার্স এক্স এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো সূত্র বসাই দিব। টু ট্যান ইনভার্স এক্স সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স 1/7, এটা ঠিকঠাক মতো থাকলো, প্লাস টু ট্যান ইনভার্স এক্স, এটার আবারও ট্যান ইনভার্সের ফর্মুলাতে ফালাবো, তাহলে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখেন প্রথম দুইটা ট্যান ইনভার্স আমি যোগ বিয়োগ করতে পারি, ঠিক আছে? বাকি দুইটা ট্যান ইনভার্স, যেমন প্রথম দুইটা ট্যান ইনভার্স বিয়োগ করলে একটা ট্যান ইনভার্স আসবে, সেটার সাথে আবার লাস্টের ট্যান ইনভার্সটা যোগ করবো। ঠিক আছে, সো বাদ বাকিটুকু আমি আর করে দিব না, বাদ বাকিটুকু হচ্ছে নিজেরা করবেন। ঠিক আছে, বাদ বাকিটুকু নিজেরা করবেন, বাদ বাকিটুকু আমি আর করে দিব না। হ্যাঁ, আচ্ছা ডান। সো আই গেস জিনিসটা বুঝাইতে পারছি যে এই অঙ্কটা করে দেওয়ার উদ্দেশ্য কি, বা এই অঙ্কটা আগায় দেওয়ার উদ্দেশ্য কি। আগায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে টু ট্যান ইনভার্সের সূত্রটা একটু দেখায় দেওয়া, যে এই সূত্রটাও আমাদের পরীক্ষার হলে বা অঙ্কের মধ্যে কাজে লাগে। ঠিক আছে, গেল এটা। এই টাইপের অঙ্কগুলো নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন এই একটা অঙ্ক ভাই, এইটা মানে এইটাও হচ্ছে ওই সেম ক্যাটাগরি, যেটা হচ্ছে একেবারে আইসা বইসা আছে 5 স্টারের ম্যাথ। হ্যাঁ, কি বলছে? কজ ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 1/3 এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা আগে একটু তুইলা ফেলাই, যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কাছে কি কি আছে, তারপর আমরা দেখতেছি যে কি ব্যবস্থা নেওয়া যায়। ঠিক আছে, কজ ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 1/3। সো এখন প্রশ্নের দিকে একটু তাকান, লেফট হ্যান্ড সাইডে তো এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে আমার কত প্রমাণ করতে বলছে? রাইট হ্যান্ড সাইডে আমার প্রমাণ করতে বলছে হচ্ছে ট্যান ইনভার্স 2। ভালো কথা, তো আমরা প্রথমেই যেই কাজটা করব সেটা হচ্ছে যে কজ ইনভার্সটারে আগে একটু ট্যান ইনভার্সে কনভার্ট করে দেখব। ঠিক আছে, কজ ইনভার্সটারে আগে একটু ট্যান ইনভার্সে কনভার্ট করে দেখব যে কি হয়। কজ ইনভার্সটারে যদি ট্যান ইনভার্সে কনভার্ট করি, কজের পরে কে থাকে? কজের পরে থাকে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমার 1, অতিভুজ হচ্ছে √5, তাহলে লম্ব কত হবে? লম্ব হবে হচ্ছে 2। ঠিক আছে, লম্ব হবে হচ্ছে 2। তাহলে এই কজ ইনভার্সটারে যদি আমি ট্যান ইনভার্সে কনভার্ট করি, তাহলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, তার মানে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 1/3। আচ্ছা, এখন একটু মাথা খাটান, দেখেন এই যে এই পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুই কিন্তু আপনার রাইট হ্যান্ড সাইড, তাই না? এই পোর্শনটুকুই হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড, ট্যান ইনভার্স 2 এটাই তো আমার রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। হ্যাঁ, সো এখন আমি যদি এইটুকু ক্যালকুলেশন করতে পারি যে এই প্লাস আর মাইনাস যদি আমি কাটাকাটি করতে পারি, প্লাস আর মাইনাস কাটাকাটি করে যদি 0 বানাইতে পারি, তাইলেই তো আমার কাছে ট্যান ইনভার্স 2 রয়ে যাবে। সো সেই উদ্দেশ্যেই আমরা হচ্ছে বাদবাকি কাজটুকু করব। দেখেন ট্যান ইনভার্স 2 রয়ে গেল, এই ট্যান ইনভার্স 2 আমার রাইট হ্যান্ড সাইডে আছে, সো আমার এখন টার্গেট হচ্ছে প্লাস আর মাইনাস ক্যান্সেল আউট করা। তো যেহেতু আমার কাছে একটা হাফ সাইন ইনভার্স 3/5 আছে, হাফ সাইন ইনভার্স 3/5 এইটুকু আছে, আমরা যেই কাজটা করতেছি সেটা হচ্ছে যে এইখানে এক্সট্রা করে একটা হাফ আনতেছি, একটা 2 দিয়ে ব্যালেন্স করতেছি, একটা হাফ আনছি, নিয়েছিলে যা দিয়ে দাও তা। ঠিক আছে, একটা হাফ আনছি, একটা 2 দিয়ে ব্যালেন্স করছি, আর ট্যান ইনভার্স 1/3 তো আসি। ঠিক আছে, এখন দেখেন তো এই যে এই পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুতে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র পড়ে। ঠিক আছে, এই পোর্শনটুকুতে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র পড়ে, সো সূত্র ফালাই দিব, তাই তো বুঝাই যাইতেছে যে সূত্র ফালাই দিব। তাহলে ট্যান ইনভার্স 2 আমার কাছে রয়ে গেল, মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 রয়ে গেল, প্লাস হাফটা হাফের মতো থাকলো, 2 ট্যান ইনভার্স এক্স এর কিন্তু একটা ফর্মুলা ছিল, এই যে দেখেন তো 2 ট্যান ইনভার্স এক্স এর সাইন ইনভার্সের একটা ফর্মুলা ছিল 2x/1 + x²। ঠিক আছে, তাহলে ওই সূত্রটা আমরা এখানে বসাবো। ঠিক আছে,
তাহলে এখানে 2 tan ইনভার্স x এর পরিবর্তে আমরা যদি সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এইটা বসাই দিতে পারি, তাই না? সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা থাকতেছে সেটা হচ্ছে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স ভিতরের যেই পোর্শনটুকু আছে মানে ভগ্নাংশের যেই পোর্শনটুকু আছে ওইটুকু একটু নিজেরা কষ্ট করে ক্যালকুলেটারে বসাই দেখবেন, ক্যালকুলেটারে বসাইলেই দেখবেন যে 3/5 চলে আসতেছে, ঠিক আছে? এই যে 2 × 1/3 ডিভাইডেড বাই 1 + 1/9 এইটুকু একটু ক্যালকুলেটারে বসাবেন, দেখবেন যে 3/5 অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে? তাহলে হাফ সাইন ইনভার্স ক্যান্সেল আউট হবে, আমার কাছে কি থাকবে? আমার কাছে থাকবে হচ্ছে tan ইনভার্স 2, ঠিক আছে? আমার কাছে থাকবে হচ্ছে tan ইনভার্স 2। এইটাই ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এইটাই ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ভাই, মার্ক করে রাখেন। এই অঙ্কটা সলিউশনের মধ্যে অনেক প্যাচায় করছে, এত প্যাচের দরকার নেই, আমরা এখানে যেমনে করে দিছি 4-5 লাইনের মধ্যে অঙ্ক শেষ হয়ে গেছে, একেবারে ফুল মার্ক পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি এত বছর ধরে এমনিই পড়াইতেছি, প্রায় 4 বছর ধরে পড়াইতেছি। সো এইভাবেই আসলে এই অঙ্কটা করাইতেছি। সলিউশনের মধ্যে অনেক বড় করে অনেক কাহিনী টাহিনী করে অঙ্কটা করছে, এত কাহিনী করার দরকার নেই, এখানে যেমনে করছি এমনি করলেই চলবে, ঠিক আছে? গেল এটা যদি হয় তাহলে একেবারে হুবহু সেম ম্যাথ, এই ম্যাথটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইটা আমি আর করে দিব না, এইটা নিজেরা করবেন, ঠিক আছে? এটা আমি আর করে দিব না, এটা নিজেরা করবেন। বুঝতেই পারতেছেন যে সবগুলারে হচ্ছে আমার কিসে কনভার্ট করে নেওয়া লাগবে, tan ইনভার্সে কনভার্ট করে নেওয়া লাগবে। কেন? কারণ রাইট হ্যান্ড সাইডে আমার tan ইনভার্স আছে, সো বুঝাই যাইতেছে যে tan ইনভার্সে কনভার্ট করব, হ্যাঁ? আর tan ইনভার্সে কনভার্ট করে নর্মাল যোগ বিয়োগ করলেই দেখবেন অঙ্ক মিলে গেছে, ঠিক আছে? tan ইনভার্সে কনভার্ট করে নর্মাল যোগ বিয়োগ করব, অঙ্ক অটোমেটিক্যালি মিলবে, ঠিক আছে? পরেরটা বলছে যে যদি সাইন ইনভার্স এত মাইনাস কজ ইনভার্স এত ইকুয়াল টু 2 tan ইনভার্স x হয়, তাহলে দেখাও যে x ইকুয়াল টু এত। আচ্ছা, এই অঙ্কটাও স্টার মার্ক দেওয়ার মতো একটা অঙ্ক। বেসিক্যালি আমরা আসলে এখানে স্লাইডের মধ্যে যা কিছু পড়াবো প্রত্যেকটাই আসলে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথই কোনো না কোনো জায়গায় পরীক্ষায় কোনো না কোনো সময় আসছে, বোর্ড পরীক্ষায় হোক, অ্যাডমিশন পরীক্ষায় হোক, ওই রকম অঙ্কগুলোই আসলে আমাদের এখানে সিলেক্ট করা, ঠিক আছে? তাহলে আসেন এই অঙ্কটা আমরা একটু অ্যাপ্রোচ করি। সো লেখা ফেলাম, দেওয়া আছে কি দেওয়া আছে? আমার কাছে কিছু একটা দেওয়া আছে যে সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার, সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস কজ ইনভার্স, মাইনাস না তো, হ্যাঁ, মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার বাই 1 প্লাস b স্কোয়ার, কজ ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার বাই 1 প্লাস b স্কোয়ার। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 2 tan ইনভার্স x, এটা ইকুয়াল টু হচ্ছে 2 tan ইনভার্স x, এইটুকু দেওয়া আছে। তাহলে x ইকুয়াল টু কিছু একটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, প্রথম যেই পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু কি 2 tan ইনভার্স x এর সূত্র না? এই পোর্শনটুকু হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র, ঠিক আছে? তাহলে এইটুকুর পরিবর্তে আমি বসায় ফেলাইতে পারি 2 tan ইনভার্স a, কারণ এখানে তো আর আমার কাছে x নাই, এখানে আছে হচ্ছে a, তাহলে এইটুকুর পরিবর্তে 2 tan ইনভার্স a মাইনাস এই যে এই পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু কার ফর্মুলা? এই পোর্শনটুকু হচ্ছে 2 tan ইনভার্স b এর ফর্মুলা। তাহলে এইটুকুর পরিবর্তে আমি বসায় ফেলাইতে পারি হচ্ছে 2 tan ইনভার্স b ইকুয়াল টু হচ্ছে 2 tan ইনভার্স x, ঠিক আছে? তাহলে এখন পুরাটারে 2 দিয়ে ভাগ করেই দেওয়া যায়, 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে? tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x, ঠিক আছে? তাইলে বোথ সাইডে, আচ্ছা এবার খেয়াল করেন বাম পাশে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর ফর্মুলা পড়ে। তো ফর্মুলা আমরা কি শিখে আসছি? একটু আগেই ফর্মুলা শিখাইলাম। tan ইনভার্স ফর্মুলা ছিল হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, আর এই পাশে তো tan ইনভার্স x ছিল, ঠিক আছে? তাহলে বোথ সাইড থেকে যদি আমি tan ইনভার্স ক্যান্সেল আউট করি তাহলে x এর মান বের হয়ে চলে আসবে, x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, ঠিক আছে? তো এই জিনিসটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছিল, বা এই জিনিসটাই হচ্ছে আমার দেখাইতে বলছিল, হ্যাঁ? সো এই টাইপের অঙ্কগুলা সিকেরুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাগুলোর জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের পরীক্ষায় যখন এই অঙ্কটা ডিরেক্ট তুলে দেয় তখন ম্যাক্সিমাম পোলাপানি আইসা বলে যে ভাই কোশ্চেন কঠিন হয়েছে। কেমনে ভাই কোশ্চেন কঠিন হয়েছে? বোর্ড পরীক্ষার অঙ্ক, সিকেরুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বুয়েটের প্রিলি, এই জায়গাগুলোর জন্য কিন্তু এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো বোর্ড পরীক্ষার প্রিপারেশনটুকু যদি ভালো মতো ক্লিয়ার থাকে তাইলে কিন্তু দেখবেন যে
এই টাইপের কনফিউশনগুলো বা এই টাইপের অঙ্কগুলো আসলে খুব ইজিলি অ্যান্সার করে দিয়ে আসা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পোলাপান আইসা যখন বলে যে কোশ্চেন কঠিন হয়েছে, বেসিক্যালি কার কাছ থেকে এই কথাটা শুনতেছেন, এই কথাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে আপনি এমন কারোর কাছ থেকে শুনলেন যে বোর্ড পরীক্ষার জন্য আসলে পড়েই নেই, ঠিক আছে, বা একাডেমিকে সে আসলে ভালো মতো পড়ালেখাই করে নাই, তার কাছে আপনি শুনতে গেছেন যে কোশ্চেন কীরকম হয়েছে, সো সে তো আসলে ভুলভাল উত্তর দিবেই। হ্যাঁ, সো এই টাইপের ফ্রড বা এই টাইপের হচ্ছে স্ক্যাম থেকে একটু বাইচা থাকতে হবে। আমরা যেই কথাগুলো বলতেছি এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, 2019-এ আমি পরীক্ষা দিলাম, 2019-এর পর থেকে 20 ব্যাচ থেকে শুরু করে এই 23 ব্যাচ পর্যন্ত অ্যাডমিশন পড়াইলাম। হ্যাঁ, প্রায় 3টা ব্যাচ আমার হাত ধরে পার করছে, 3 ব্যাচ না 4 ব্যাচ, 20, 21, 22, 23, 4 ব্যাচ পার করছে। আপনারাও হয়তো সামনে আসবেন অ্যাডমিশনের টাইমে, সো সেই টাইমেও কিন্তু আসলে আমরা এই জিনিসপত্রগুলোই পড়াবো, মানে একেবারে অ্যানালাইসিস করে পড়ানো যে এই টাইপের জিনিসপত্রগুলো আসতেছে, 90% কোশ্চেন এই জায়গার থেকেই আসবে। সো বোর্ড পরীক্ষার জন্য একেবারে 100% কোশ্চেন কমন দিতে পারি ভাই, যে বোর্ড পরীক্ষা এগুলোর বাইরে অন্য কোনো কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। পরেরটাতে কি বলছে? পরের অঙ্কটাও সোজা। পরেরটাতে বলছে হচ্ছে এই জিনিসপত্রগুলো প্রমাণ করতে, যে tan ইনভার্স x ইকুয়াল টু 2 tan ইনভার্স এত। হ্যাঁ, তো এই প্রমাণটার দিকে তাকান, বুঝাই যাইতেছে যে ভাই লেফট হ্যান্ড সাইড নিয়ে আমার আসলে কাজ করে লাভ নাই, আমার কাজ করা শুরু করতে হবে কোন জায়গার থেকে? আমার কাজ করা শুরু করতে হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে? কারণ লেফট হ্যান্ড সাইড সিম্পলিফাই করে আমি আসলে কিছু করতে পারবো না, ঠিক আছে? তো রাইট হ্যান্ড সাইড থেকে কাজ করা শুরু করি। 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স কি কি আছে? কোসেক tan ইনভার্স x, কোসেক tan ইনভার্স x, তারপরে মাইনাস tan cot ইনভার্স x, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে খেয়াল করেন যে 2 tan ইনভার্সটা ঠিকঠাক মতো থাকলো, এটাতে আমি হাত দিলাম না, ঠিক আছে? এটাতে আমি হাত দিলাম না। কোসেকের পরে যদি আমি কোসেক ইনভার্স আনতে পারি, কোসেকের পরে যদি আমি কোসেক ইনভার্স আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য সুবিধা, ঠিক আছে? তাহলে কোসেকের পরে আমি কোসেক ইনভার্স লেখা রাখলাম। এবার একটু ছবিটা আঁকেন, দেখেন ছবিটা কিরকম হওয়া উচিত। ট্যান ইনভার্সের পরে কে কে থাকে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে আমার এক্স, ভূমি কত? ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে √1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি যদি কোসেক ইনভার্স বসাই, কোসেক ইনভার্স কার উল্টা? সাইনের উল্টা, তাই না? তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে বসবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব হচ্ছে এক্স, হ্যাঁ, মাইনাস ট্যান ট্যানের মতো থাকলো। কট ইনভার্সের পরিবর্তে আমি যদি ট্যান ইনভার্স লিখি, তাহলে সেই ক্ষেত্রে রেশিও উল্টায় ফেলাইতে হবে, তার মানে এক্সটা উল্টায় হয়ে যাবে 1/x। ওকে, তাহলে এবার দেখেন অঙ্ক আসলে হয়েই গেছে। 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স, কোসেক আর কোসেক ইনভার্স ক্যান্সেল আউট হবে, সো আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হবে, থাকবে একটা 1/x, ঠিক আছে? তাহলে এক্স লসাগু যায়, এক্স যদি লসাগু হয়, এক্স লসাগু হইলে কি হয় দেখেন তো জিনিসটা? এক্স লসাগু হইলে জিনিসটা দেখতে এরকম হয়, √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে থাকে হচ্ছে এক্স, ঠিক আছে? তো এখন এই যে পুরা পোর্শনটুকু আছে, এই পুরা পোর্শনটুকুকে আপনি এক্স হিসেবে কনসিডার করেন, এই পুরা পোর্শনটুকুকে এক্স হিসেবে কনসিডার করেন। এইটুকুকে যদি এক্স হিসেবে কনসিডার করি, তাহলে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা পড়ে, তাই না? সো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা বসায় দেন। 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি? 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 2x, tan ইনভার্স 2x, তাহলে উপরে থাকবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এই পুরাটার স্কোয়ার, ঠিক আছে? তো এইটুকু যদি আপনি সিম্পলিফাই করেন, এইটুকু কনফিডেন্স আছে যে এইটুকু সিম্পলিফাই করে নিতে পারবেন, এইটুকুখানি সিম্পলিফাই করলে শুধু সব কিছু কাটাকাটি যায়, একটা এক্স থাকবে, তার মানে ট্যান ইনভার্স এক্স আসবে। এইটাই ছিল হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, বা এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? তো দেখেন লেফট হ্যান্ড সাইড থেকেই যে সব সময় কাজ শুরু করা লাগবে এটা আসলে নেসেসারি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার দেখতে হবে যে কোন সাইড সিম্পলিফাই করা আমার জন্য সোজা। আমার জন্য যদি রাইট সাইড সিম্পলিফাই করা সোজা হয়, তাহলে আমি রাইট সাইড থেকে কাজ করা শুরু করবো। আমার জন্য যদি লেফট সাইড সিম্পলিফাই করা সোজা হয়, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করা শুরু করবো, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে যে কোনটা সিম্পলিফাই করা আমার জন্য ইজি, ঠিক আছে? ওইটার উপরে ডিপেন্ড করবে যে আমি কোন সাইড থেকে আসলে কাজ করা শুরু করব, ঠিক আছে? ওকে, ডান। এরপরে আমরা চলে আসবো হচ্ছে এইটাতে। এইটাও ভাইয়া বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, মানে যেগুলোই ভাই আসতেছে সবগুলোই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সবগুলো ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু আমি 100 পেজের স্লাইড বানাই নাই, এই স্লাইডটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো নিয়ে, ঠিক আছে?
তো এইখানে দেখেন রাইট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করে কিন্তু এবার আমার কোনো লাভ নাই, তাহলে এবার আমার কাজ শুরু করতে হবে কোন জায়গা থেকে? এবার আমার কাজ শুরু করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স রুটের ভিতরে, এখানে বেসিক্যালি 2 ট্যান ইনভার্স ছিল, রুটের ভিতরে a মাইনাস বি, নিচে আছে হচ্ছে a প্লাস বি ইন্টু ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2। ঠিক আছে, আচ্ছা। সো এখন কাহিনী হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড তো আপনি তুইলা ফেলাইছেন, রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকান। রাইট হ্যান্ড সাইডে কিন্তু কজ ইনভার্স আছে ভাইয়া। ঠিক আছে, তো 2 ট্যান ইনভার্স এক্সের, 2 ট্যান ইনভার্স এক্সের এই যে দেখেন এখানে এই পুরা পোর্শনটুকু আছে, এই ব্র্যাকেটের ভিতরের পোর্শন পুরাটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করব। ব্র্যাকেটের ভিতরের পোর্শন পুরাটারে আমরা কি হিসেবে কনসিডার করব? এক্স হিসেবে। তাইলে 2 ট্যান ইনভার্স এক্স এর কিন্তু এই যে কজ ইনভার্সের একটা ভার্সন ছিল, একটু মনে করে দেখেন তো, আমি তারপরেও একটু রিপিট করে দেখাইতেছি। এই যে 2 ট্যান ইনভার্স এক্স এর কজ ইনভার্সের একটা ভার্সন ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলা বসাই দিব, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আসেন ফর্মুলা বসাই দিই। ফর্মুলা বসাই দিলে কি হবে দেখেন তো, কজ ইনভার্স 1 মাইনাস এই পুরাটার স্কোয়ার, এই পুরাটার স্কোয়ার করলে আমার কাছে থাকবে a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাইলে যেটা হইতেছে সেটা হচ্ছে কজ ইনভার্স তো ঠিকঠাক মতো থাকলোই, কজ ইনভার্স ঠিকঠাক মতো থাকলো। এই যে আমার কাছে ট্যান স্কোয়ার আছে, ট্যান স্কোয়ারটারে একটু ভাইঙা লেখেন, দেখেন ট্যান স্কোয়ারটারে ভাইঙা লিখলে আপনি চাইলেই লিখতে পারবেন যে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, আর নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে 1 প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার মানে কত? ট্যান স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা বাই 2। এখন কাহিনী খেয়াল করেন, এখন আমরা ডিরেক্টলি লসাগু নিয়ে নিব। ঠিক আছে, এখন ডিরেক্টলি লসাগু নিয়ে নিব। তাহলে উপরের লসাগু কত আসে? উপরের লসাগু আসে হচ্ছে a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2, এটাও উপরের লসাগু। তাহলে উপরে যদি এই জিনিস লসাগু হয়, উপরে দেখেন তো কি থাকতেছে, a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, আর নিচের লসাগু কত হবে দেখেন, নিচেও লসাগু আসবে a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2, নিচেও লসাগু আসবে a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে এটা হইতেছে a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2, a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাইলে এবার খেয়াল করে দেখেন যে উপর নিচ থেকে এই দুইটা জিনিস কাটে, লসাগুটুকু ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, তাহলে লসাগুটুকু যদি ক্যান্সেল আউট হয়, বাদ বাকি জিনিসপত্র নিয়ে আমরা যদি একটু সাইড থেকে আগানো শুরু করি, দেখেন সো যেই জিনিসপত্র থাকবে সেটা হচ্ছে যে কজ ইনভার্সটুকু তো রয়ে যাবে, তাই না? কজ ইনভার্সটুকু রয়ে যাবে, উপরে নর্মাল বাংলা গুণ করে দেন। ঠিক আছে, এই a এর সাথে কজ স্কোয়ার থিটা বাই 2 গুণ, তাহলে a কজ স্কোয়ার থিটা বাই 2, a কজ স্কোয়ার থিটা বাই 2, বি এর সাথে গুণ, তাহলে হয়ে যাবে প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, দেন থাকবে মাইনাস a সাইন স্কোয়ার থিটা বাই 2, মাইনাস a সাইন স্কোয়ার থিটা বাই 2, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2, বি সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, আর নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে ওই সেম জিনিসই, a কজ স্কোয়ার থিটা বাই 2, a কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, দেন থাকবে হচ্ছে প্লাস a সাইন স্কোয়ার থিটা বাই 2, প্লাস a সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তো যেই জিনিস হইতেছে সেটা হচ্ছে যে কজ ইনভার্স ঠিকঠাক মতো থাকলো। উপর থেকে যদি আমি একটা a কমন নিই, উপর থেকে a কমন নিলে আমার কাছে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই 2, কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে,
অ্যান্ড আমি যদি একটা বি কমন নিই তাহলে আমার কাছে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, অ্যান্ড নিচে কি থাকবে দেখেন তো, নিচের থেকে যদি এ কমন নিই তাহলে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু, কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। অ্যান্ড যদি একটা বি কমন নিই তাহলে আমার কাছে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, তো এইটুকু ফর্মুলা তো সবাই মুখস্থ যে এ কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এইটুকু মিলা তো ওয়ান বানায় ফেলাবে, তাই না? এইটুকু নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নাই যে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এইটুকু মিলা ওয়ান, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এইটুকু মিলা হচ্ছে ওয়ান, এই পুরা টার্মটুকু ওয়ান অ্যান্ড এই পুরা টার্মটুকুও হচ্ছে ওয়ান। হ্যাঁ, আর বাদ বাকি যেই পোর্শনটুকু পড়ে আছে ওটা কার ফর্মুলা? ওটা কস টু থিটার ফর্মুলা, তাই না? ওইটুকু ফর্মুলা হচ্ছে কস টু থিটার। তাহলে কজ ইনভার্সটা ঠিকঠাক মতো রয়ে যাবে, কজ ইনভার্স কস ঠিকঠাক মতো রয়ে যাবে, এর মতো থাকবে, এইটুকু বদলে কস টু থিটার ফর্মুলা বসবে। কস টু থিটার ফর্মুলা বেসিক্যালি কস থিটা বানাবে, ঠিক আছে? কারণ এখানে আছে থিটা বাই টু, থিটা বাই টু এর ডাবল করলে কত হবে? থিটা বাই টু ডাবল করলে শুধুমাত্র থিটা থাকবে, ঠিক আছে? আর একটা বি তো বি এর মতো থাকবে, এর মতো থাকবে, বি এর মতো থাকবে, এখানে আবার কস টু থিটার ফর্মুলা, তার মানে সেটা হয়ে যাবে বি কস থিটা, ঠিক আছে? এই জিনিসটুকুই কি আমার প্রমাণ করতে বলছিল না যে এ কস থিটা প্লাস বি নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি কস থিটা, ঠিক আছে? সো আপনাদের সুবিধার জন্য এটা আমি আরেকটু সাজায় লিখতেছি, এটা সাজায় লিখলে রাইট হ্যান্ড সাইডটা একেবারে ভালো মতো চোখে পড়বে। সেটা হচ্ছে বি প্লাস এ কস থিটা, ওরা এইভাবে লিখছে, তো বি প্লাস এ কস থিটা আর নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি কস থিটা। দুইটা লাইন তো সেমই, কারণ যোগ কার আগে আছে কার আগে না আছে এটা দিয়ে তো আর কোনো কিছু ম্যাটার করে না, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া পরীক্ষার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই সহজও একটা অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু খুব বেশি একটা বড় হয় না এই অঙ্কর লেন্থ, মোটামুটি হচ্ছে ঠিকঠাকই আছে, ঠিক আছে? ওকে, ডান। ওকে, পরের টাইপটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এখান থেকেও প্রত্যেক বছর প্রশ্ন আসে, ঠিক আছে? বিশেষ করে এমসিকিউ সিকিউ দুইটার জন্যই এই টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা হচ্ছে রিটেন অঙ্কটা একটু দেখে নেই আগে, যে রিটেনে আসলে কেমনে করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা আগে একটু তুলে রাখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স, সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স এক্স, ঠিক আছে? তো আমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় রাইট সাইড থেকে কাজ করা শুরু করব। খেয়াল করে দেখেন যে আমাদের কাছে যেই জিনিসপত্র আছে সবার রাইট সাইডে কি আছে? সবার রাইট সাইডে আছে হচ্ছে কজ ইনভার্স। কজের পরে কে থাকে? কজের পরে থাকে ভাইয়া ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে আমার এক্স, অতিভুজ হচ্ছে ওয়ান, তাহলে লম্ব কত হবে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? লম্ব হবে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন সাইনের মতো থাকবে, কট ইনভার্সের মতো থাকবে, ট্যানের মতো থাকবে। কজ ইনভার্সটারে চেঞ্জ করে আমরা লিখবো হচ্ছে কজ ইনভার্সটারে চেঞ্জ করে আমরা লিখবো হচ্ছে ট্যান ইনভার্স, ঠিক আছে? তাইলে তো ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট করতে পারবো, তাই না? সো ট্যান ইনভার্স যদি লিখি তাহলে তো রেশিও চেঞ্জ করে লেখা লাগবে। রেশিও কি আসবে দেখেন তো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর ভূমি কত? ভূমি হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হইতেছে, আমার কাছে থাকতেছে হচ্ছে সাইন কট ইনভার্স, সাইন কট ইনভার্স কি থাকতেছে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? তো এই কট ইনভার্সটারে এখন আমার কিসে কনভার্ট করতে হবে? কট ইনভার্সটারে আমার আবার সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে আসেন কট ইনভার্সটারে সাইন ইনভার্সে কনভার্ট করি। কট ইনভার্সের পরে কে থাকবে? ট্যানের পরে থাকে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কটের পরে থাকবে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে আমার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, লম্ব হচ্ছে এক্স, তাহলে বুঝাই যাইতেছে যে অতিভুজ ওয়ান হবে, ঠিক আছে? অতিভুজ ওয়ান হবে, এটা বুঝাই যাইতেছে, ভালো কথা। তাহলে সাইন সাইনের মতো থাকলো, কট ইনভার্সের পরিবর্তে আমি লিখলাম হচ্ছে সাইন ইনভার্স। তাহলে রেশিও চেঞ্জ করতে হবে। রেশিও কত হবে এখন বলেন? রেশিও হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমার এক্স আর অতিভুজ হচ্ছে ওয়ান। তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটে কে কে থাকলো মাঠে? আমার কাছে থাকলো হচ্ছে এক্স বাই ওয়ান। সো এক্স বাই ওয়ান মানেই হচ্ছে এক্স। এইটুকুই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? তো
তো এখন ঘটনা যেটা, আমরা হচ্ছে এই অঙ্কগুলোর জন্য একটু একটা শর্টকাট ধরাই দিই সবসময়। এই অঙ্কগুলোর জন্য আমরা সবসময় একটা শর্টকাট ধরাই দিই, যে এই টাইপের অঙ্কগুলো যখন এমসিকিউতে আসে, এই টাইপের অঙ্কগুলো যখন এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে তখন কিন্তু আসলে এইরকমভাবে কইরা পোষায় না, তাই না? এইরকমভাবে কইরা আসলে পোষায় না। সো এমসিকিউতে আসলে আমরা আসলে সলভগুলা কেমনে করব সেইটা একটু দেখাই দিই, ঠিক আছে? এমসিকিউতে আসলে সলভ কেমনে করব এই জিনিসপত্র আমরা একটু দেখাই দিই, ঠিক আছে? তো লেখেন ফর এমসিকিউ, ফর এমসিকিউ লেখেন দূরে দূরে কাছে কাছে থাকলে, দূরে দূরে কাছে কাছে থাকলে লাস্ট এ যে থাকবে সে হবে অ্যান্সার, ঠিক আছে? দূরে দূরে কাছে কাছে এই ফরম্যাটে যদি থাকে তাহলে লাস্টে যেটা থাকবে সেইটা হবে হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এখন ভাইয়া কথা হচ্ছে যে দূরে দূরে কাছে কাছে এই ফরম্যাটই তো বুঝি নাই, ঠিক আছে? তো এই ফরম্যাটটাও আসেন একটু বুঝাই দিই। দেখেন এই যে এখানে সাইনের কো ফাংশন, সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, তাই না? সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, তাহলে এদের দুইজন দূরে দূরে আছে কিনা, সাইন আর কোসাইন এরা দুইজন কই আছে, দূরে দূরে আছে। সিমিলার ওয়েতে ট্যানের কো ফাংশন হচ্ছে কট, এরা দুইজন দেখেন তো কাছাকাছি আছে কিনা, সাইনের কো ফাংশন কোসাইন, ট্যানের কো ফাংশন হচ্ছে কট, দূরে দূরে কাছে কাছে এই ফরম্যাটে আছে। অ্যান্ড খেয়াল করে দেখেন সবার লাস্টে যেটা ছিল সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হইছে, তাই না? সবার লাস্টে যে ছিল সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হইছে, ঠিক আছে? তো এই জিনিসপত্রটুকু আশা করি পায়রা ফেলাবো। এইটুকু পায়রা ফেলাইলে দেখেন এইটাও কিন্তু আসলে পারবো, ঠিক আছে? এই যে প্রথম যেই তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আসলে পারবো, একেবারে হুবহু সেম, ঠিক আছে? একেবারে হুবহু সেম, হ্যাঁ। আর এই যে লাস্টের পোর্শনটুকু আছে, এই লাস্টের অঙ্কটা, এই লাস্টের অঙ্কটা আমার একটু ওই ম্যানুয়াল নিয়মে, এই যে আগের নিয়মে করতে পারবো না ভাই, একেবারে হুবহু আগের নিয়ম। কি করতে হবে বলেন তো? এই যে লাস্টের অঙ্কটার জন্য, লাস্টের অঙ্কটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে এই সেক ইনভার্সটারে প্রথমে ট্যান ইনভার্সে কনভার্ট করে নেবেন। সেক ইনভার্সটারে কিসে কনভার্ট করব? সেক ইনভার্সটারে ট্যান ইনভার্সে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হবে, কিছু একটা থাকবে। কজ ইনভার্সটারে আমরা আবার কিসে কনভার্ট করব? সাইন ইনভার্সে। কজ ইনভার্সটারে আবারও সাইন ইনভার্সে কনভার্ট করব। সো কজ ইনভার্সটারে সাইন ইনভার্সে কনভার্ট করলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল আউট হবে, তখন আমার কাছে এই জিনিসপত্র পড়ে থাকবে, ঠিক আছে? সো মূল নিয়মে আগের অঙ্কটা আমরা যেভাবে করছিলাম, আগের অঙ্কটা যেভাবে করছিলাম এরকমভাবে অঙ্ক করে বাইর করতে হবে। এখানে কিন্তু খেয়াল করে দেখেন যে সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, এখানে কিন্তু কোসাইন নাই। ট্যানের কো ফাংশন হচ্ছে কট, এখানে কিন্তু কট ইনভার্স নাই। এর জন্য লাস্টে যেটা ছিল সেটা কিন্তু আমার অ্যান্সার হয় নাই, ঠিক আছে? বাট এগুলার ক্ষেত্রে খেয়াল করে দেখেন সাইনের কো ফাংশন কোসাইন, ট্যানের কো ফাংশন হচ্ছে কট, দূরে দূরে কাছে কাছে ফরম্যাটে আছে, লাস্টে যেটা ছিল সেটা অ্যান্সার। কজের কো ফাংশন সাইন, দূরে দূরে আছে, ট্যানের কো ফাংশন কট, কাছে কাছে আছে, লাস্টে যেটা ছিল সেটা হবে অ্যান্সার। কটের কো ফাংশন ট্যান, দূরে দূরে আছে, কজের কো ফাংশন সাইন, কাছে কাছে আছে, লাস্টে যেটা ছিল সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? একেবারে হুবহু সেম অঙ্ক, আগেরটার মতো করেই করব। যদি এমসিকিউ আসে তাহলে তো আসলে আমার এমসিকিউ করারও কিন্তু দরকার নাই, এমসিকিউ আসলে ধূপধাপ এমনিই দাগাই দিতে পারবো। আর যদি রিটার্ন পরীক্ষাতে আসে তাহলে আগের মতো করে কইরা দেখাইতে হবে, আগের অঙ্কটা যেমনে করছি ওরকমভাবে কইরা দেখাইতে হবে, ঠিক আছে? তো আপনাদের প্রতি আমার ওই কনফিডেন্সটুকু আছে যে আপনারা আসলে এই বাদ বাকি পোর্শনটুকুও নিজেরা করে দিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো রিটেন প্লাস এমসিকিউতে আসার জন্য এরকম ইম্পর্টেন্ট আরও একটা অঙ্ক, ঠিক আছে? তো খেয়াল করেন এই অঙ্কটা অনেকগুলো নিয়মে করা যায়। সো আমরা, আমার কাছে যেটা সবচেয়ে ইজি লাগছে আমি সেটা করে দিতেছি। আর আপনারা যদি অন্য কোনো নিয়মে করতে চান এটা চাইলে ছবি আঁকাও করতে পারেন, ছবি আঁকা করলেও চলবে, কোনো সমস্যা নেই। বাট আমরা হচ্ছে আমার কাছে যেটা ইজি লাগছে আমি ওটা করাই দিতেছি, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2, সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3, এই জিনিসপত্রের মান বাইর করতে বলছে। কোসেক স্কোয়ার কট ইনভার্স 3, ঠিক আছে? এই জিনিসপত্রের মান বাইর করতে বলছে। তো এখন কাহিনী হচ্ছে সেক স্কোয়ার এরপরে যেটা আছে সেটা ডেফিনেটলি একটা অ্যাঙ্গেল। তো সেক স্কোয়ার থিটা এটারে তো চাইলেই আমি লিখতে পারি সেক থিটা এর হোল স্কোয়ার, তাই না? সেক থিটা। আচ্ছা,
এটা এমনিও করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 ছিল না, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এটা ইকুয়াল টু ছিল হচ্ছে 1, তাহলে সেক স্কোয়ারের পরিবর্তে আপনি চাইলে লিখতেই পারেন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? সেক স্কোয়ারের পরিবর্তে লিখতেই পারেন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আরেকটু ইজি হবে, প্লাস কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এটা ইকুয়াল টু ছিল হচ্ছে 1, তাহলে আপনি এক কাজ করতেই পারেন, কোসেক স্কোয়ারের পরিবর্তে লিখতেই পারেন 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? তো এখন ঘটনা যেটা ঘটবে, 1 আর 1 মিলে তো 2 বানায় ফেলাবে, ট্যান স্কোয়ার থিটা এটারে লেখা যায় না ভাইয়া ট্যান থিটা এর হোল স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা এটারে লিখতে পারবেন হচ্ছে ট্যান থিটা এই পুরাটার স্কোয়ার, ঠিক আছে? কট স্কোয়ার থিটা এইটারে লিখতে পারবেন হচ্ছে কট থিটা এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে যেটা হইতেছে যে 2 এর মতো থাকতেছে, ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট, 2 এর উপরে একটা স্কোয়ার রয়ে যাইতেছে, সিমিলার ওয়েতে কট আর কট ইনভার্স ক্যান্সেল আউট, 3 এর উপরে একটা স্কোয়ার রয়ে যাইতেছে, তাহলে 2 থাকলো, এখান থেকে 4 থাকলো, এখান থেকে 9 থাকলো, তাহলে 9 আর 4 13 আর 2 15, এইটুকুই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? 9 আর 4 13 আর 2 15 এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? দেখেন কত সহজ অঙ্ক, তাই না? 2-3 লাইনের মধ্যেই কিন্তু আসলে হয়ে গেছে, বাট এই অঙ্কগুলোই আসলে যখন এমসিকিউ সিকিউতে আসে পোলাপান কেন জানি আসলে ভুল করে দিয়ে আসে, আমি জানি না কেন ভুল করে, বাট এই টাইপের অঙ্কগুলো আসলে ভুল করা উচিত না। আমি একটু আগে একটা অ্যাপ্রোচ দেখাইতে নিছিলাম যে সেক স্কোয়ার থিটাটারে সেক থিটার হোল স্কোয়ার লেখা, ওখান থেকেও কনভার্ট করা যায়, একই অ্যান্সারেই আসতো, আপনি অমনে করলেও 15 আসতো, এমনে করেও 15 আসতেছে, সো যেমনে করেন না কেন অ্যান্সার সেম থাকবে, ঠিক আছে? যেমনেই করি না কেন অ্যান্সার সেম থাকবে। এরকম আরও 2-3টা ম্যাথ বইয়ের মধ্যে আছে, সো আমি এখানে 2টা এক্সাম্পল দিয়ে রাখছি, জাস্ট সেক স্কোয়ার ট্যান ইনভার্স, ট্যান স্কোয়ার সেক ইনভার্স, তো এই সেক স্কোয়ারটারে ট্যান স্কোয়ারে নিয়ে যাবো, ট্যান স্কোয়ারটারে সেক স্কোয়ারে নিয়ে যাবো, আগের অঙ্ক। সেক স্কোয়ারটারে কিসে নিয়ে যাবো? ট্যান স্কোয়ারে। কোসেক স্কোয়ারটারে কিসে নিয়ে যাবো? কট স্কোয়ারে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে আগের অঙ্ক জাস্ট উল্টায়, রেশিও উল্টায় দিলেই সেম অঙ্ক বের হয়ে চলে আসবে, ঠিক আছে? সেম অঙ্ক বের হয়ে চলে আসবে, ঠিক আছে? সো যদি না পারেন কোনো সমস্যা নাই, আমরা তো আসি, আমরা সলভ করে দিব, আর যদি হচ্ছে পারেন তাহলে তো হচ্ছে হয়েই গেল, ঠিক আছে? আচ্ছা, এবারে আসেন 2টা নতুন সূত্র, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, অথবা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা থাকতে পারে আর কি, ঠিক আছে? সো যদি এখানে প্লাস থাকে তাহলে এখানেও প্লাস থাকবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস থাকবে, হ্যাঁ? সো এইটার প্রমাণটাও আমরা একটু দেখাই দিই হালকা করে, যে আগেরটার মতোই একেবারে ট্যান ইনভার্সের যে প্রমাণ করছিলাম একেবারে কাইন্ড অফ সেম, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স এই রেশিও মানে এই জিনিসটা আমার একটা অ্যাঙ্গেল দিবে, সাইন ইনভার্স ওয়াই এই জিনিসটাও আমার কি দিবে? একটা অ্যাঙ্গেল দিবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই কথাটুকু বলতে পারি যে এক্স ইকুয়াল টু সাইন এ, আর এখান থেকে বলতে পারি হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন বি, ঠিক আছে? তো এখন আমরা কিন্তু একটা জিনিস শিখে আসছিলাম, ঠিক আছে? আমরা যেই জিনিসটা শিখে আসছিলাম, এই সূত্রগুলা সবগুলারই প্রমাণ সেম, আমি এর জন্য একটা করাই দিতেছি, বাকি 3টা নিজেরা করে নেবেন। আমরা এই সূত্রটা শিখে আসছিলাম যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল বলেন তো? সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, হ্যাঁ? সো এখন এখানে যেই কাজটা করব, এই সাইনটারে ওই পাশে পাঠাই দিব, তাহলে এখানে এ প্লাস বি থাকবে, সাইনটা ওই পাশে যায় তো সাইন ইনভার্স হয়ে গেল, ঠিক আছে? সাইন এটা ঠিকঠাক মতো থাকবে, কস বি এর পরিবর্তে আমি চাইলেই লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে? সাইন বিটা ঠিকঠাক মতো থাকবে, কজ এর পরিবর্তে আমি চাইলেই লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সেই ছোটবেলার ফর্মুলা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, ওই ফর্মুলাটুকুই ইউজ করছি। কজ বি এর পরিবর্তে, আচ্ছা আমি একটু মার্কও করে দিতেছি, কজ বি এর পরিবর্তে আমরা এই জিনিসপত্র বসাইছি, এই যে কজ বি এর পরিবর্তে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে? কজ বি এর পরিবর্তে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এই যে কজ এ আছে সেই কজ এ এর পরিবর্তে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, কজ এ এর পরিবর্তে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন সবগুলা মান কিন্তু আমার জানা আছে। এ মানে কত? এ মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, বি মানে কত ভাইয়া? বি মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, এই পাশের সাইন ইনভার্সটা রয়ে গেল, সাইন এ মানে হচ্ছে এক্স, তাই তো? সাইন এ মানে হচ্ছে এক্স, আর রুটের ভিতরে সাইন স্কোয়ার বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস সাইন বি মানে হচ্ছে ওয়াই, রুটের ভিতরে সাইন স্কোয়ার এ মানে হচ্ছে এক্স স্কোয়ার,
ঠিক আছে? তো এই জিনিসপত্রই কি আমাদের প্রমাণ করতে বলছিল না? আমাদের তো এইটাই সূত্র হিসেবে ছিল, তাই না? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটাই কিন্তু আমাদের সূত্র হিসেবে ছিল। তো এখন একটু খেয়াল করে দেখেন যে এইখানে যদি আমার প্লাস না বইলা মাইনাস বলতো, তাহলে এখানে আমি সুন্দর একটা মাইনাস দিতাম, এটা মাইনাস হইতো, এইটা মাইনাস হইতো, এটা মাইনাস হইতো, এইটা মাইনাস হইতো। এইটা ছাড়া কিন্তু আর সূত্রের মধ্যে কোনো চেঞ্জ আসতো, একেবারে হুবহু সেম জিনিসপত্রই থাকতো না, একেবারে হুবহু সেম জিনিসপত্রই আমার কাছে থাকতো। ঠিক আছে? তো এই দুইটা সূত্রই এখানে আসলে লেখা ছিল, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। সিমিলারলি এই সূত্র যদি আমি পারি তাহলে কিন্তু পরেরটাও আমি আসলে পাইরা ফেলাবো, তাই না? কজ ইনভার্সেরটাও আমরা নিজেরাই করে নিতে পারবো। ঠিক আছে? তাইলে এবারে আসেন আমরা হচ্ছে এখান থেকে 2-3টা অঙ্ক একটু দেখে ফেলাই যে অঙ্কের মধ্যে কি বলতেছে। আচ্ছা, প্রথম অঙ্কটা, এইটাও পরীক্ষায় আসার মতো ভাই, আসলে প্রত্যেকটা অঙ্কই পরীক্ষায় আসার মতো। সো আমরা তারপরেও বলতেছি যে এইগুলা আসার মতো। হ্যাঁ, সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস টু থিটা। তাহলে এইটার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটুকু একটু তুলে নিই, যে লেফট হ্যান্ড সাইডে আমার কাছে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমার কাছে π/2 প্রমাণ করতে বলছে। ঠিক আছে? তো ওইটা আমরা করে ফেলাইতে পারবো। সাইন ইনভার্স রুট টু সাইন থিটা, রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস টু থিটা। ঠিক আছে? তো এখন কাহিনী যেটা হইছে সেটা হচ্ছে যে এই পোর্শনটুকুকে আপনি এক্স হিসেবে কনসিডার করেন, এই পোর্শনটুকুকে এক্স হিসেবে, আর এই যে এই পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুকে ওয়াই হিসেবে কনসিডার করেন। ঠিক আছে? তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। সো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি শিখছিলাম আমরা? ফর্মুলা শিখছিলাম হচ্ছে সাইন ইনভার্স। সূত্র কি ছিল? এই যে একটু মনে করে দেখেন, এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স মানে কত? এক্স মানে হচ্ছে রুট টু সাইন থিটা। ঠিক আছে? রুটের ভিতরে 1 মাইনাস এটার স্কোয়ার করলে তো আসলে কস টু থিটা থাকবে, তাই না? কারণ রুট ওভার কস টু থিটা স্কোয়ার করলে হয়ে যাবে শুধুমাত্র কস টু থিটা, প্লাস ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে রুট ওভার কস টু থিটা। ঠিক আছে? আর রুটের ভিতরে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে রুট টু সাইন থিটা, স্কোয়ার করলে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? কাজ শেষ। অঙ্ক সূত্র বসানোর ছিল, সূত্র বসায় ফেলাইছি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা, সূত্র বসানোর ছিল, সূত্র বসায় ফেলাইছি। এখন একটু মনে করে দেখেন তো ভাইয়া, আমরা ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে এরকম একটা ফর্মুলা শিখে আসছিলাম যে 1 প্লাস কস টু থিটা, এটা মানে ছিল হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা। ঠিক আছে? অ্যান্ড 1 মাইনাস কস টু থিটা, এটা মানে ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? এই দুইটা সূত্র তো মনে আছে। বেসিক্যালি আমার লাগবে হচ্ছে এই নিচের সূত্রটা। ঠিক আছে? আমার বেসিক্যালি লাগবে হচ্ছে নিচের সূত্রটা, তারপরে আমরা দুইটা সূত্র একটু মনে করাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাইলে খেয়াল করে দেখেন যে ঘটনা যেটা ঘটতেছে, সাইন ইনভার্স তো ঠিকঠাক মতো থাকতেছে, কোনো প্যারাই নাই। ঠিক আছে? রুট টু সাইন থিটাও থাকতেছে, কোনো প্যারা নাই। 1 মাইনাস কস টু থিটা ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? 1 মাইনাস কস টু থিটা ফর্মুলা ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। উপরে যেহেতু একটা রুট রয়ে গেছে, তাহলে 2 এর রুট করলে হয়ে যাবে রুট 2, আর সাইন স্কোয়ার থিটার রুট করলে হয়ে যাবে শুধুমাত্র সাইন থিটা, প্লাস রুট ওভার কস টু থিটা থাকলো। ঠিক আছে? আর এখানে এইটুকুর পরিবর্তে আপনি দেখেন তো আবারও রুট ওভার কস টু থিটা বসাই দিতে পারেন না? এই যে এইটুকুর পরিবর্তে। ঠিক আছে? এই যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানেই কি কস টু থিটা না? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই যে 2 সাইন স্কোয়ার থিটাটারে এই পাশে নিয়ে আসেন, কস টু থিটাটারে ওই পাশে পাঠাই দেন। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস টু থিটা, উপরের রুটটা উপরেরটার মতোই রয়ে গেছে। ঠিক আছে? তাইলে এবার দেখেন ঘটনা কি ঘটে। সাইন ইনভার্সের মতোই থাকবে, সাইন ইনভার্স রয়ে গেল। রুট টু গুণ করলে হয়ে যাবে 2 সাইন থিটা গুণ করলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। আর কস টু থিটা উপরে রুট ওভার আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র কস টু থিটা। ওকে? তাহলে দেখেন সাইন ইনভার্স তো থাকলো, 2 সাইন স্কোয়ার থিটাও থাকলো, কোনো প্যারা নাই। কস টু থিটার পরিবর্তে আপনি চাইলে বসাইতে পারেন হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। কস টু থিটার পরিবর্তে বসাইতে পারেন হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? তাহলে আবারও 2 সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল, আপনার কাছে থাকবে হচ্ছে সাইন ইনভার্স 1। সো সাইন ইনভার্স 1 মানে কত? সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।
ঠিক আছে, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে সাইন ইনভার্স 1 এটা মানে হচ্ছে π/2, মানে বেসিক্যালি π/2 প্রমাণ করতে বলছিল। রাইট হ্যান্ড সাইডে আমাদের কাছে এইটুকুই জিনিসপত্র আছে। ঠিক আছে, তো আশা করি এইটুকু জিনিসপত্র সবাই পারবো। হ্যাঁ, দেন আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ঠিক আছে, এইটা ধরেন যে পরীক্ষায় আইসা বৈশা আছে। হ্যাঁ, এটা পরীক্ষায় আইসা বৈশা আছে। এটা কয়েকটা ওয়েতে করা যায়, আমরা ইজি ওয়েটা দেখাবো। ঠিক আছে, আমরা ইজি ওয়েটা দেখাবো। সো যেটা দেওয়া আছে ওইটুকু আগে একটু তুলে ফেলান। লেখেন দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু π/2। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু হচ্ছে π/2 দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, সো প্রমাণটা কেমনে করবো খেয়াল করেন। তো আমরা একটা কাজ করতেছি, সাইন ইনভার্সটারে এই পাশে রাইখা, সাইন ইনভার্স এক্স এই পাশে রাইখা সাইন ইনভার্স ওয়াইটারে ওই পাশে পাঠাই দিতেছি, তাহলে π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, ওকে। সো এখন সাইন ইনভার্সটারে যদি ওই পাশে পাঠাই তাহলে সেটা সাইন হয়ে যাবে, সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে সাইন π/2 মাইনাস থিটা এটা মানে হচ্ছে কস থিটা, সাইন π/2 মাইনাস থিটা এটা মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, ওকে। সো এখন ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে এই যে সাইন ইনভার্স আছে সেই সাইন ইনভার্সটারে আমার কিসে কনভার্ট করতে হবে, সাইন ইনভার্সটারে আমার কনভার্ট করতে হবে হচ্ছে কজ ইনভার্স। ঠিক আছে, সাইন ইনভার্সটারে কনভার্ট করতে হবে হচ্ছে কজ ইনভার্সে। তো সাইনের পরে কে থাকে, সাইনের পরে থাকে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে √1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখন কাহিনী যেটা সেটা হচ্ছে যে কজ ইনভার্স যদি আমি বসাই, কজ ইনভার্স বসাইলে তো আমার ভূমি বাই অতিভুজ বসাইতে হবে, তাই না? তাহলে ভূমি হচ্ছে √1 মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে কজ ইনভার্স ক্যান্সেল। সো যেটা থাকতেছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ নিচের 1 লেখা যেই কথা না লেখা একই কথা। বোথ সাইডে যদি স্কোয়ার করে দেই, বোথ সাইডে স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসতেছে হচ্ছে 1। ঠিক আছে, এই জিনিসটাই তো আমার প্রুফ করতে বলছিল, তাই না? এই জিনিসটাই আমার প্রমাণ করতে বলছিল। কত সহজ জিনিস, কত ইজিলি এগুলো সলভ করে ফেলানো যাইতেছে। তারপরে যদি এগুলো না পারেন তাহলে আসলে বলার মতো কিছু নাই। ঠিক আছে, এগুলা যদি এরপরে এত সহজ মতো করে দেওয়ার পরেও যদি না পারেন তাহলে আসলে বলার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিব না, এই অঙ্কটা আপনাদের করতে দিব। ঠিক আছে, এই অঙ্কটা আমি আপনাদের করতে দিব, কারণ এখন এতক্ষণ পর্যন্ত অনেকগুলো অঙ্কই আমি করে দিছি। ঠিক আছে, সবগুলোই আমি আসলে করে দিছি, একেবারে হুবহু সেমগুলো আমি হচ্ছে করতে দিছিলাম। আর এটা ছাড়া এই অঙ্কটা আমি আর করে দিব না। এখানে দেখেন কজ ইনভার্স সামথিং প্লাস কজ ইনভার্স সামথিং ইকুয়াল টু কিছু হলে দেখাও যে এই জিনিসপত্র। সো বুঝাই যাইতেছে যে এইখানে আসলে কি করতে হবে, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফালাইতে হবে, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফালাইতে হবে। ফর্মুলা ফালায় এপাশ ওপাশ করে স্কোয়ার করলেই আসলে জিনিসপত্র মিলা যাবে। ঠিক আছে, ফর্মুলা ফালায় এপাশ ওপাশ করে স্কোয়ার করলেই আসলে ফর্মুলা মানে প্রমাণ মিলা যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন এই সেম টাইপের দুইটা অঙ্ক আমরা দেখব, সেম টাইপের দুইটা অঙ্ক আমরা দেখব। এইটা পরীক্ষা অনেকবার করে আসছে, এর জন্য এটা ইম্পর্টেন্ট। পরেরটা আসে নাই কিন্তু যে কোনো সময় আসতে পারে। ঠিক আছে, একেবারে হুবহু সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, একেবারে হুবহু সেম টাইপের ম্যাথ। তাহলে আসেন লেখা ফেলাই যেই জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে সাইন অফ পাই কস থিটা, সাইন অফ পাই কস থিটা ইকুয়াল টু কজ অফ পাই সাইন থিটা, সাইন অফ পাই কস থিটা ইকুয়াল টু কজ অফ পাই সাইন থিটা। হ্যাঁ, তো আমরা একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে এই সাইনটুকু ঠিকঠাক মতো রাখলাম, সাইন অফ পাই কস থিটা ইকুয়াল টু এই কজের বদলে আমরা দেখেন তো চাইলে এই কথা লিখতে পারি কিনা, সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এই কথাটুকু কিন্তু চাইলেই আমরা লিখতে পারি। ঠিক আছে, কেন লিখতে পারি, কারণ সাইন π/2 প্লাস থিটা করলেও কস থিটা থাকে, সাইন π/2 মাইনাস থিটা করলেও আসলে কস থিটা থাকে। ঠিক আছে, তো এই কসটারে চেঞ্জ করে আমরা সাইনে নিয়ে গেছি। সুবিধা কি হয়েছে, সুবিধা হয়েছে বোথ সাইড থেকে সাইন ক্যান্সেল আউট করে দেওয়া যায়। তার মানে এই পাশে থাকবে হচ্ছে পাই কস থিটা, এই পাশে থাকবে হচ্ছে π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ঠিক আছে,
তাহলে পুরাটারে পাই দিয়ে ভাগ করে দেন, পুরাটারে পাই দিয়ে ভাগ করে দিলে কস থিটা এটা ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা, হাফ প্লাস মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তো এখন এই সাইন থিটাটারে এই পাশে নিয়ে আসেন, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা এটা ইকুয়াল টু হচ্ছে হাফ। ঠিক আছে, বোথ সাইডে স্কোয়ার করে দেন, বোথ সাইডে স্কোয়ার করে দেন। সো বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে এটা হইতেছে কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। ঠিক আছে, আচ্ছা তাইলে এবার একটু খেয়াল করে দেখেন যে ঘটনা কি ঘটতেছে। সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মিলায় তো 1 বানায় ফেলাবে, তাই না? এই যে এইখানের এতটুকু পোর্শন যে আছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এইটুকু মিলা 1 বানায় ফেলাবে। আর এই পোর্শনটুকু মিলা বানাবে হচ্ছে সাইন 2 থিটা, এই পোর্শনটুকু মিলা বানাবে হচ্ছে সাইন 2 থিটা। 2 সাইন থিটা কস থিটা কার ফর্মুলা? সাইন 2 থিটার ফর্মুলা। সো আমরা পরের লাইনে চাইলেই এই কথা লিখতে পারি, সেটা হচ্ছে যে প্লাস মাইনাস সাইন 2 থিটা প্লাস মাইনাস সাইন 2 থিটা এটা ইকুয়াল টু 1/4 মাইনাস 1। ঠিক আছে, ওই যে ওই পাশে 1 ছিল, ওই 1টুকুকে বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে -1 হবে। ঠিক আছে, তাইলে যেই জিনিসপত্র থাকে সেটা হচ্ছে এই রকম যে প্লাস মাইনাস সাইন 2 থিটা প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল টু নেগেটিভ 3/4। প্লাস মাইনাস টুকু ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4। তার মানে 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4 প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে? থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স, প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। ঠিক আছে, এই জিনিসপত্রটুকুই কিন্তু আমারে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, এই জিনিসটুকুই আমার প্রমাণ করতে বলছিল যে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। ওকে, আচ্ছা এখন আসেন সেটা হচ্ছে যে পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা ভাইয়া এখন পর্যন্ত পরীক্ষায় আসে নাই, কিন্তু পরীক্ষায় আসবো করতেছে। ঠিক আছে, তো এইটা কেমনে করব দেখেন। এইটা করার জন্য আমার এই পোর্শনটুকু আগের মতো করে আসতে হবে, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা। এই যে দেখেন এইটুকু কিন্তু আগের অঙ্কের মধ্যে করে আসছি, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। ঠিক আছে, আগের বার কি করছিলাম? আগের বার বোথ সাইড স্কোয়ার করে দিয়েছিলাম, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। এই পর্যন্ত কিন্তু আমরা করে আসছি, এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু অলরেডি আমরা করে আসছি, এই যে এই পর্যন্ত কিন্তু একেবারে আমার করা আছে। ঠিক আছে, এইটুকু একেবারে এই অঙ্কের মতো, এই অঙ্কে যা যা কিছু করছি পরের অঙ্কের জন্য এই পর্যন্ত সেম কাজ করতে হবে, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। এই অঙ্কে এসে কি করছিলাম আমরা? এই অঙ্কে এসে স্কোয়ার করে দিছিলাম। এবার আর স্কোয়ার করব না, এবার যেই কাজটা করব যে যদি এই ফরম্যাটে অঙ্ক থাকে, যদি এই ফরম্যাটে অঙ্ক থাকে এ সাইন থিটা প্লাস মাইনাস বি কস থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে উভয় পক্ষে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, উভয় পক্ষে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখা লাগবে, বা এই অঙ্কের ক্ষেত্রে আমরা এসে এইটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা এসে হচ্ছে এই জিনিসপত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন যে এইখানে আসলে যেই কাজটা করতে হবে, সাইন থিটার সহগ 1 আছে, কস থিটার সহগ 1 আছে। সো যেহেতু বোথ সাইডে 1 আছে, তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √2 দিয়ে ভাগ করতে হবে। সো √2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1/√2 cos থিটা, 1/√2 cos থিটা প্লাস মাইনাস 1/√2 সাইন থিটা ইকুয়াল টু 1/2√2। ঠিক আছে, তাইলে এই 1/√2 এর পরিবর্তে আমরা চাইলেই লিখতে পারি হচ্ছে cos π/4, সাথে তো cos থিটা আছেই, প্লাস মাইনাস 1/√2 এর পরিবর্তে চাইলে লিখতে পারি sin π/4, সাথে তো সাইন থিটা আছেই, ইকুয়াল টু হচ্ছে 1/2√2। ঠিক আছে, তাইলে এইটা কার ফর্মুলা? এটা কিন্তু ভাইয়া cos a মাইনাস b এর ফর্মুলা, তাই না?
এই ফর্মুলাটুকু কার, এই ফর্মুলাটুকু হচ্ছে কজ এ মাইনাস বি এর। তাইলে এইটুকুর পরিবর্তে আমরা চাইলেই লিখতে পারি কজ এ প্লাস মাইনাস বি, ঠিক আছে? কারণ এখানে যদি প্লাস থাকতো এখানে মাইনাস বসার কথা, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস বসার কথা। সো যেহেতু এখানে প্লাস মাইনাস দুইটাই আছে তাহলে এখানে প্লাস মাইনাস দুইটাই বসবে। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 1/2√2, ঠিক আছে? তাহলে কসটাকে ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে থিটা ইকুয়াল থিটা প্লাস মাইনাস π/4, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স 1/2√2, ঠিক আছে? তাইলে π/4টাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস π/4 প্লাস কজ ইনভার্স 1/2√2। এইটাই কিন্তু আমারে প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? এই জিনিসটুকুই আমারে প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, সো অঙ্কটা হুবহু আগেরটার মতোই, হুবহু আগের অঙ্কটুকু কইরেই এখানে আসতে হয়। আসার পরে আগেরটাতে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিছিলাম, এবার আর বোথ সাইডে স্কোয়ার করলে প্রমাণ মিলবে না। এবার যেই কাজটুকু করতে হবে সেটা হচ্ছে বোথ সাইডে √a² + b² দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তো এখন এখানে একটু কথা আমি বলতে চাই এক্সট্রা, এটা টোটালি আউট অফ টপিক। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমেই আমাদের কাছে এটা মনে হয় যে অঙ্ক আসলে বুঝা করব। হ্যাঁ, অঙ্ক আসলে বুঝাই করার জিনিস। বাট এখন একটা জিনিস একটু দেখেন তো, আপনি যদি এই জায়গায় এসে বইসা থাকেন যে ভাই এটা আমি বুঝবো, হ্যাঁ, এটা বুঝার ঠিক আছে যে বোথ সাইডে √a² + b² দিয়ে ভাগ করতে হবে, এইটুকু যে কিন্তু মনে রাখতেই হবে। এইটুকু যদি আমি মনে না রাখি, পরীক্ষার হলে মনে করেন আল্লাহরে ডাকতে ডাকতে আকাশ থেকে নিচে নামায় ফেলাবেন, তারপরেও আসলে অঙ্ক মিলবে না। কারণ যেই জিনিস প্রমাণ করতে দিছে এই অ্যাপ্রোচ ছাড়া অন্য কোনো অ্যাপ্রোচে এই প্রমাণ মিলানো পসিবল না, ঠিক আছে? সো এই অ্যাপ্রোচগুলো একটু মনে রাখতে হবে। আমরা একটু শুদ্ধ ভাষায় বলবো যে এটা মনে রাখতে হবে, আমরা বলবো না যে এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? বাট একটু কষ্ট করে মনে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু ভাই আসলে অঙ্ক মিলাইতে পারবেন না, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের 7.1 আলাপ আলোচনা। 7.1 মধ্যে এর বাইরে ইনশাল্লাহ আর অন্য কোনো কিছু আসবে না। যা যা করানো হয়েছে স্লাইডের মধ্যে যা আছে, এখান থেকে এই যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো মার্কও করে দেওয়া হয়েছে, সো এইগুলোর মধ্যেই আসলে অঙ্ক থাকবে, ঠিক আছে? তো আশা করি সবাই এই জিনিসপত্রগুলো বুঝছেন ভালো মতো অ্যান্ড সুন্দর মতো নোট করে প্রিপারেশন ডান করে ফেলান। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।